তো আজকে হচ্ছে 3 মার্চ 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 17তম ক্লাস। আপনাদের সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। এবং রমজান মাসে আপনাদের সাথে এই যে বিকেলের ব্যাচে আজকেই প্রথম ক্লাস। এবং আজকে আমরা যে প্রশ্নটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। তো আপনারা জানেন গতদিন আমরা চার্জ চার্জ কিভাবে গঠিত হয়, চার্জ চার্জ গঠিত কিভাবে গঠিত হয় সেটা পড়ি নাই, বাট চার্জ কি, চার্জের উপাদান কি, চার্জের ভুল থাকলে কি হবে, তারপরে পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ, পৃথক পৃথক অপরাধের জন্য পৃথক চার্জের যে এক্সেপশন, এইগুলা বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন একটা মামলায় যখন চার্জ গঠন হয়ে যায় তখন ওই মামলাটার বিচার শুরু হয়, কোর্টে বলে ট্রায়াল। কি শুরু হয়? বিচার শুরু হয়। এখন ম্যাজিস্ট্রেট আদালতে কোন কোন অপরাধের বিচারযোগ্য সেটা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের 8ম কলামে। আর কোন কোন অপরাধের বিচার দায়রা আদালতে বিচারযোগ্য সেটা বলছে সেটাও দ্বিতীয় তফসিলের 8ম কলামে। এখন কোন অপরাধের বিচার ম্যাজিস্ট্রেট আদালত কিভাবে করবে বা দায়রা আদালত কিভাবে করবে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে 250 থেকে 241 থেকে 250 ধারা পর্যন্ত, 241 থেকে 250। অপরদিকে দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে বলেছে 265 ক থেকে 265 খ। তো এই যে 241 থেকে 250 বা 265 ক থেকে 265 খ আমরা প্রতিটা ধারা পুঙ্খানুপুঙ্খ ভাবে পড়বো। এবং এই জিনিসটা আপনাদের সামনে আমি যে পেজটা দিছি, আমি যখন পড়তে বলবো তখন পড়বেন, আর যখন আমি কথা বলতেছি শুনবেন। দয়া করে পেজের দিকে বা বইয়ের দিকে তাকানোর কোনোই প্রয়োজন নাই। এবং এই পেজটা পড়লে এই ধারাগুলো সম্পর্কে আমরা সামগ্রিক একটা ধারণা পেয়ে যাব। এবং লিখিত পরীক্ষায় যদি প্রশ্ন আসে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি কি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দায়রা আদালতের বিচার পদ্ধতি কি, এখান থেকেই আমরা লিখতে পারবো। এবং সেই সাথে সাথে যে কোথা থেকে প্রিলিমিনারি প্রশ্ন হতে পারে এই সম্পর্কে আমরা একটা সামগ্রিক ধারণা লাভ করব। তো এটা আমরা আইন পাঠে তো পড়বই, কিন্তু এই পেজটা পড়লে আইন পাঠের 30-40 পেজ হয়ে যাবে, যে এই পেজ সমান সমান আইন পাঠের 30-40 পেজ। আচ্ছা, তো আমরা একটু পড়া শুরু করি। দেখেন সবাই এই পেজটা হাতে নেন, একটু পড়া শুরু করি। দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। প্রথমে দেখেন ধারা, ধারাগত পার্থক্য যদি দেখি, ম্যাজিস্ট্রেট আদালতের বিচার সম্পর্কে আন্ডারলাইন করবেন 241 থেকে 250 ধারা। এবং অধ্যায় হচ্ছে কত? 20। চ্যাপ্টার বা অধ্যায় হচ্ছে 20, আর রোমান হরফে 20টা হচ্ছে 2টা এক্স। ঠিক আছে? তাহলে যদি বলে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আলোচনা করা হয়েছে কত ধারা থেকে কত ধারা? 241 থেকে 250। অধ্যায় কত ভাই? 20তম অধ্যায় বা 20 অধ্যায়। সো এখানে প্রশ্ন আসতে পারে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আলোচনা করা হয়েছে কত অধ্যায়? কত অধ্যায়? 20 অধ্যায়। কত ধারা থেকে কত ধারা? 241 থেকে 250। ধন্যবাদ। এরপরে দেখেন আমরা চলে আসি দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে 265 ক থেকে 265 ছ। 265 ক থেকে 265 খ অধ্যায় কত? 23 আলোচনা করা হয়েছে। তো যদি আপনাকে বলে যে দায়রা আদালতের বিচার পদ্ধতি কততম অধ্যায়ে? 23তম অধ্যায়ে। কত ধারা থেকে কত ধারা? 265 ক থেকে 265 খ। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি কার্য পদ্ধতি। 2 নম্বর যে পার্থক্যের যে ধরন সেটা হলো কার্য পদ্ধতি। আমরা এখন পড়ব যে 241 ধারায় প্রকৃতপক্ষে কি আলোচনা করা হয়েছে। দেখেন 241 ধারা মতে মামলার বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি 241 ক থেকে 250 ধারা অনুসরণ করবেন। এখানে বলা হয়েছে যে 241 ক ধারায় বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট আদালত বিচারের ক্ষেত্রে নিম্নলিখিত ধারা অনুসরণ করবে। নিম্নলিখিত ধারা হলো 241 ক থেকে কত? 250। 241 ক থেকে 200 কত বলেন? 50। এই কথাটা বলা হয়েছে কত ধারায়? 241 ধারায় বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেটগণ বিচারের ক্ষেত্রে নিম্নলিখিত ধারা অনুসরণ
করবেন। আর নিম্নলিখিত ধারা কোনটা? 241 ক থেকে 250। এখন আমরা চলে আসি দায়রা আদালত। দেখেন ওনার একটা দেন, ওমর ফারুক একটা পেজ দেন। ওইটা আপনি নেন না কেন? দেখেন দেখেন 200, দেখেন 265 ক ধারা অনুসারে দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে, 265 ক নিচে আন্ডারলাইন করেন, দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে আন্ডারলাইন করবেন পাবলিক প্রসিকিউটর বল দিবেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা, পরীক্ষায় প্রশ্ন আসবে যে দায়রা আদালতে পাবলিক প্রসিকিউটর মামলা পরিচালনা করবে কার পক্ষে? রাষ্ট্রপক্ষে। কত ধারায়? 265। এখানে রাষ্ট্রপক্ষ বলতে বোঝানো হচ্ছে যে বাদী পক্ষ। ঠিক আছে, তাহলে দায়রা আদালতের যে প্রথম যে ধারাটা 265 ক বলেছে যে পিপি সাহেব প্রতিটি মামলা তিনি পরিচালনা করবেন রাষ্ট্রপক্ষে। কত ধারা? 265 ক। ধন্যবাদ। তারপরে দেখেন 265 খ ধারা অনুসারে আন্ডারলাইন করেন, 265 খ ধারা অনুসারে 265 গ ধারার বিধান অনুসারে অভিযুক্তকে 205 গ ধারার বিধান অনুসারে 265 খ ধারা অনুসারে তো লিখছেন, এরপর বলতেছে 205 গ ধারার বিধান অনুসারে বল দিবেন অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে পিপি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ বর্ণনার মাধ্যমে নিজ বক্তব্য শুরু করবেন। 205 গতে কি আছে আমি একটু মনে করাই দিই। দেখেন আমলি আদালত থেকে যখন একটা মামলার আমলি আদালতের কার্যক্রম শেষ হয় তখন তিনি ওই মামলাটা ম্যাজিস্ট্রেট আদালতে যদি বিচারযোগ্য হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন 205 সিসি বা গ 205 গ গ। আর ওই মামলাটা যদি দায়রা আদালতে বিচারযোগ্য হয় তাহলে ওই মামলাটা পাঠিয়ে দিবে দায়রা জজের কাছে 265 205 গতে। 205 কত? গ বা 205 সি। তো হ্যাঁ না না শুনেন, আগে 205 গতে তো পাঠাইলো, পাঠানোর পরে একটু আগে আমরা 265 কতে বললাম যে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষ মামলা চালাবে কি? পিপি। আর 265 খতে বলতেছে যে অভিযোগ মানে যখন 205 গতে ওনার কাছে কোনো মামলা যাবে তখন পিপি সর্বপ্রথম বক্তব্য শুরু করবে। পিপি সর্বপ্রথম বক্তব্য শুরু করবে। সো যদি বলে যে দায়রা আদালতে সর্বপ্রথম বক্তব্য শুরু করে কত দাঁড়ায়? 265 খ দাঁড়ায়। 265 খ। বুঝতে পারছেন? এখানে একটু সংক্ষেপে একটু ব্র্যাকেটে লেখেন যে রাইট অফ প্রি অডিয়েন্স। রাইট অফ প্রি অডিয়েন্স ইংরেজিতে লেখেন, সমস্যা নাই, একটু আমি বলে দিই। RIGHT রাইট অফ OF প্রি অডিয়েন্স PREAUDIENCE PRE স্পেস দিয়ে লেখেন AUDIENCE। এখানে একটা দেন তো, এখানে একটা দেন। রাইট অফ প্রি অডিয়েন্স মানে হলো কথা বলার অগ্রাধিকার। কথা বলার কি? অগ্রাধিকার। তাহলে দায়রা আদালতে সবার আগে কথা বলার অধিকার আছে কার? পিপি। কত ধারায়? 265 খ। লিখেছেন? এবং এই ধারাটা হচ্ছে আপনার আর একটা ধারায় বলা আছে, আমরা এর আগে পড়েছিলাম যে 493 ধারায় বলা হয়েছে যে পিপি সবার আগে বক্তব্য, পিপি রে মানে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হোক বা না হোক, কোন চুক্তিপত্র, দ্যাট মিন্স পিপির কোনো আপনার ওকালতনামার দরকার নাই। পিপি ওকালতনামা ছাড়াই রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করতে পারবেন এবং তিনি যে কোনো আদালতে যে মামলা তিনি দায়িত্বপ্রাপ্ত সবার আগে কথা বলার অধিকার উনার। ঠিক আছে? আর যদি কোনো প্রাইভেট লয়ার থাকে তাহলে উনার আন্ডারে কাজ করবেন। এই কথাটা বলা হয়েছে 493। তাহলে আমরা এখানে যে জিনিসটা শিখলাম একটু শুনেন। 265 কতে বললো পিপি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবে, 265 খতে বললো দায়রা আদালতে সবার আগে বক্তব্য শুরু করবে কে? পিপি। বুঝেছেন? 265 ক আর খ। জি। আর অপরদিকে ম্যাজিস্ট্রেট আদালতের 241 ধারায় কি বলতেছে? যে ম্যাজিস্ট্রেট আদালত বিচারের সময় নিম্নলিখিত কার্যপদ্ধতি অনুসরণ করবে। নিম্নলিখিত কার্যপদ্ধতি কি? 241 ক থেকে কত? 250। ধন্যবাদ। এখন আমরা চলে আসি, দেখেন
অব্যাহতি বা ডিসচার্জ, পার্থক্যের ধরন অব্যাহতি বা ডিসচার্জ। আচ্ছা শুনেন, একটু বিস্তারিত আলোচনা করি, আগে আমার কথা শুনেন, পরে আমরা এখানে পড়বো। অব্যাহতি বা ডিসচার্জ, এর আগে আমরা অব্যাহতিটা কোথায় পেয়েছি আমি একটু মনে করিয়ে দিই। এর আগে অব্যাহতি আমরা পেয়েছিলাম যে যখন 373 ধারা 173 ধারার অধীন 173 ধারার অধীন পুলিশ রিপোর্ট দেয়, তদন্তকারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন আদালতে পুলিশ রিপোর্ট জমা দেয়, পুলিশ রিপোর্ট হলো দুই প্রকার, একটা হলো চার্জশিট আর একটা কি ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্ট মানে হলো যে আসামিরা এরকম কোনো অপরাধ করে নাই, তাই তাদেরকে অব্যাহতির সুপারিশ জানাইছে। ততক্ষণ পুলিশ যদি একটা জিআর মামলায় বা নন জিআর মামলায় ফাইনাল রিপোর্ট দেয়, তখন ম্যাজিস্ট্রেট মহোদয় ওই আসামিদেরকে অব্যাহতি দিতে পারে 202(2) খ দ্বারায়। 202 কত? 2 খ, 202 2 খ। আবার যদি সিআর মামলার ক্ষেত্রে, যে মামলাটা নালিশি মামলার ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেট তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দেয় 202 ধারায়। কত ধারায়? 202 ধারায়। যখন ওই তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন আসবে, তখন ওই তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের উপর ভিত্তি করেও তিনি অব্যাহতি দিতে পারে 202 কত? 2 খ, ওই একই ধারা। তাহলে তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে জিআর মামলা হোক বা সিআর মামলা হোক, যদি আসামিকে অব্যাহতি দেওয়া হয়, কত ধারায় দেওয়া হয়? 202 2 খ, 202 2 খ। ঠিক আছে। এখন ধরেন যে একটা জিআর মামলায় যখন পুলিশ রিপোর্ট দেওয়া হলো, ধরেন চার্জশিট দেখবা ফাইনাল রিপোর্ট দেয়, ম্যাজিস্ট্রেট যখন আমলে নেয় 190 খ, 190 কত? 1 খ। আর সিআর মামলা আমলে নেয় 190 খ। আমলে নেওয়ার পরে ওই যদি সিআর মামলা হয়, আমলে নেওয়ার পর জামিন টামিন যা যা আছে একসময় তো মামলা বদলি করবে কিনা। আর জিআর মামলার ক্ষেত্রে যখন পুলিশ রিপোর্টটা গৃহীত হবে, তখনও তিনি এই মামলাটা একসময় কি বদলি করবে। বদলি করার পর যে বিচারিক আদালত, সেই আদালতে গিয়ে সর্বপ্রথম যে কাজটা হয় সেটা হলো ডিসচার্জের আবেদন, ডিসচার্জ শুনানি। কি বলেন? ডিসচার্জ শুনানি। আসামি ওই আদালতে অব্যাহতির আবেদন করে। তো এই অব্যাহতির যে আবেদনটা আর যে চার্জ গঠনটা, এই দুইটা একই দিনে হয়। আগে হয় অব্যাহতির আবেদন, আসামি বলে যে আমার বিরুদ্ধে এই কাজ আছে, এফআইআর আমার নাম নাই, মেডিকেল সার্টিফিকেট এই অভিযোগ আসছে, তাই মামলার দায় হতে আমার অব্যাহতি দেওয়া হোক। তো অব্যাহতি দিবে কি দিবে না, এটার বিবেচনা করে কার উপরে? আদালতের উপর। অব্যাহতি যদি দেয়, সেই অব্যাহতিটা ডিসচার্জ শুনানিতে, অর্থাৎ চার্জ গঠনের দিনে যে শুনানিটা হয়, ডিসচার্জ আবেদনের শুনানি, এই অব্যাহতিটা দেয় ম্যাজিস্ট্রেট আদালত 241 ক ধারায়, এবং দায়রা আদালত দেয় 265 গ ধারায়। 265 গ সমান সমান 265 সি, ওই যে 265 ক সমান সমান 265 এ, ক্যাপিটাল এ, 265 খ সমান সমান 265 কত? বি, আর 265 গ সমান সমান 265 কি বলেন? সি। তাহলে অব্যাহতিটা একটু পড়ি, দেখেন। এবং আপনাদের একটা প্রশ্ন আসছিল এর আগে, মনে আছে কিনা, যে চার্জশিটের বিরুদ্ধে আসামির প্রতিকার কি? মনে আছে? চার্জশিটের বিরুদ্ধে আসামির প্রতিকার কি? চার্জশিটের বিরুদ্ধে তো আসামি নারাজি দিতে পারে না, পারে কি আলামিন সাহেব? পারে না। চার্জশিটের বিরুদ্ধে আসামির প্রতিকার হলো যে বিচারিক আদালতে যখন মামলাটা যাবে, তখন ডিসচার্জের আবেদন করা, যে আমার অব্যাহতি দেওয়া হোক। একটু পড়ি, দেখেন। 241 ক ধারা অনুসারে চার্জ গঠনের শুনানি শেষে যদি আদালত মনে করে যে অভিযোগ ভিত্তিহীন, এখানে চার্জ গঠনের শুনানি শেষে বলতে আবার কেউ ভুল বোঝেন না, চার্জ গঠনের শুনানি বলতে বোঝানো হচ্ছে যে চার্জ গঠনের আগের যে শুনানিটা হয়, অব্যাহতির আবেদন দেয় আসামি পক্ষ, কিসের আবেদন দেয়? অব্যাহতির আবেদন দেয়। অভিযোগ ভিত্তিহীন, আদালত যদি মনে করে অভিযোগ ভিত্তিহীন, তাহলে চার্জ গঠন না করে অভিযুক্তকে কি দিবে? অব্যাহতি দিবে। আন্ডারলাইন করবেন, চার্জ গঠনের শুনানি এবং অব্যাহতি আবেদনের শুনানি একই দিনে হবে। আন্ডারলাইন করেন, চার্জ গঠনের শুনানি এবং অব্যাহতির আবেদনের শুনানি। মানে আগে হয় হলো অব্যাহতি আবেদনের শুনানি, তারপরে যদি অব্যাহতি না দেয়, তারপরে করবে কি? চার্জ গঠন। বুঝতে পারছেন? আর এই দুইটার শুনানি কয় দিনে হবে? একই দিনে। অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে, আদালত যা যা বিবেচনা করবেন, এই অব্যাহতির আবেদনের ক্ষেত্রে আদালত কি কি বিবেচনা করবেন, দেখেন। মামলার নথি,
বা তৎসহ দাখিলকৃত কাগজপত্র। মামলার নথি বা তৎসহ দাখিলকৃত কাগজপত্র কি আমি একটু বুঝাই। যদি জিআর মামলা হয়, ধরেন এফআইআর, মেডিকেল সার্টিফিকেট, 161, সুরত হল প্রতিবেদন, পোস্টমর্টেম, এইগুলা সব বিবেচনা করবে। এগুলার বলে হচ্ছে কি মামলার নথি বা তৎসহ কি বলেন দাখিলকৃত কাগজপত্র। এবং সেই সাথে সাথে রাষ্ট্রপক্ষ বা অভিযুক্তের জবানবন্দি, বা না রাষ্ট্রপক্ষ অভিযুক্ত, রাষ্ট্রপক্ষ মানে হলো বাদী পক্ষ আর আসামিরও জবানবন্দি, তাদের মৌখিক বক্তব্য শুনবে যে রাষ্ট্রপক্ষের আইনজীবী কি বলে বা অভিযুক্তের আইনজীবী কি বলে, বা স্বয়ং রাষ্ট্রপক্ষ কাঠগড়ায় দাঁড়ায় থাকতে পারে, তার বক্তব্য শুনতে পারে, স্বয়ং আসামি কাঠগড়ায় দাঁড়ায় থাকতে পারে, তার বক্তব্য কি শুনতে পারে। তবে গুরুত্বপূর্ণ কথা যেটা আন্ডারলাইন করবেন, তবে অভিযুক্ত কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়া যাবে না। এই ডিসচার্জ শুনানির সময় আসামি যদি কোনো কাগজপত্র দেয়, এটা ডিসচার্জ শুনানির সময় এটা বিবেচনা করার কোনো সুযোগ নাই। নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 DLR 103, আন্ডারলাইন করে 3টে স্টার দেন। গুরুত্বপূর্ণ কথা, রিটার্ন পরীক্ষায় লাগবে, প্রিলিমিনারি পরীক্ষায় লাগবে, সর্বোপরি যখন প্র্যাকটিসে যাবেন এই মামলার রেফারেন্স লাগবে যে ডিসচার্জ শুনানির সময় আসামি কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র কি বলেন বিবেচনায় নেওয়া হবে না। ডিসচার্জ পিটিশনের সময় আসামি যদি দাখিল করে জি ইওর অনার, যেদিন হত্যাকাণ্ডটা সংঘটিত হয় সেদিন আমি ছিলাম গোপালগঞ্জে ছিলাম না, আমি ছিলাম ঢাকায়, এই যে আমার সংশ্লিষ্ট কাগজপত্র, এই কাগজপত্র ডিসচার্জ শুনানির সময় আদালত বিবেচনায় নিবে না। বুঝতে পারছেন? এই কাগজপত্র আপনি দেখাইতে পারেন কিন্তু ডিসচার্জের সময় না। এই কাগজপত্র আসামি কর্তৃক দাখিল করতে হবে সাফাই সাক্ষীর সময়, 342 সময় যদি সে সাফাই সাক্ষী দিতে চায় তখন সে দাখিল করবে, কিন্তু ডিসচার্জ পিটিশনের সময় আসামি কর্তৃক দাখিলকৃত নতুন কোন কাগজ দেখার কি নাই, সুযোগ নাই। কত ধারায় বলেছে? ধারায় বলে নাই, কিসে বলেছে? উচ্চ আদালতের নজিরে নজরুল ইসলাম বনাম কি রাষ্ট্র। জি, এই ওনার। তাহলে এখানে একটা জিনিস দেখেন যে ডিসচার্জ আবেদন কে করবে? আসামি। ডিসচার্জ আবেদনে আদালত মামলার কাগজপত্র দেখবে, মামলার নথিপত্র দেখবে, আসামির বক্তব্য শুনবে, বাদী পক্ষের বক্তব্য শুনবে, কিন্তু কার কাগজপত্র দেখবে না? আসামির কাগজপত্র। বুঝতে পারছেন? এখন শুনেন, সবকিছু শুনে মিলা আদালতের কাছে যদি মনে হয় যে আসলে এমুক ব্যক্তি কোনো অপরাধ করে নাই, অমুক ব্যক্তি কোনো কি বলেন, ওয়ালাইকুম আসসালাম, জি, অমুক ব্যক্তি কোনো অপরাধ করে নাই, তাহলে তাকে অব্যাহতি দিবে ম্যাজিস্ট্রেট আদালত। কত ধারায়? 241 ধারায়। কত ধারায় বলেন? 241। আচ্ছা, এখন শুনেন, অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার হলো, ওনার একটা দেন কাগজ দেন, অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার হলো অব্যাহতি দেখ বা না দেখ, সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হলো রিভিশন। যদি আসামিরে অব্যাহতি দিয়ে দেয় তাহলে সংক্ষুব্ধকে রাষ্ট্র, বাদী, তার প্রতিকার কি? রিভিশন। যদি আসামি অব্যাহতির আবেদন করেছিল, আসামির অব্যাহতি দেয় নাই, সংক্ষুব্ধকে আসামি, প্রতিকার কি? তাহলে অব্যাহতি দেখ বা না দেখ এগ্রিভ পার্সনের প্রতিকার কি? রিভিশন। বুঝতে পারছেন? তাই এখানে আমরা যে জিনিসগুলা জানলাম, বিভিআই যে জিনিসগুলা পরীক্ষায় প্রশ্ন আসে, লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, যে ডিসচার্জ আবেদনের শুনানির দিনে আসামি পক্ষ একটা কাগজ দাখিল করছে যে সে ঘটনার দিন অন্যত্র ছিল, এই ডিসচার্জ আবেদনের শুনানির সময় আসামি কর্তৃক দাখিলকৃত এই কাগজপত্র বিবেচনায় নেওয়ার সুযোগ মানে আদালতের আছে কিনা? আছে কিনা বলে? নাই। এটা যে নাই, এটা বলা হয়েছে কোথায়? নজরুল ইসলাম বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে যে ডিসচার্জ আবেদনের শুনানির সময় নতুন কাগজপত্র দিলে এটা বিবেচনার কোনো কি নাই, সুযোগ নাই। এবং যদি অব্যাহতি দেওয়া হয়, ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দিবে কততে? 241 ক। আর দায়রা আদালত দিবে কততে? 265 গ। গ। জি জি জি। আচ্ছা, এখানে একটা কথা দেখেন, ওনার একটা কাগজ নেন নতুন, দেখেন 265 গ ধারা অনুসারে দায়রা আদালত অভিযুক্তকে অব্যাহতি প্রদান করে থাকেন। ম্যাজিস্ট্রেট আদালত যে কাজটা করতেছে 241 কতে
দায়রা আদালত সেম একই কাজ করতেছে কততে? 265 গতে। এখানে বিস্তারিত বলা নাই, ওই যে কথা 241 প্রযোজ্য সেই কথা 265 গতেও প্রযোজ্য। মানে দায়রা আদালতও মামলার নথিপত্র দেখবে, বাদী পক্ষের বক্তব্য শুনবে, আসামি পক্ষের বক্তব্য শুনবে, কিন্তু আসামি কর্তৃক দাখিলকৃত কোন কাগজপত্র বিবেচনায় নেবেন। বুঝতে পারছেন? এবং দায়রা আদালত অব্যাহতি দেখ বা না দেখ সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? বুঝা গেছে? তো তাহলে এখানে আমরা কি শিখলাম দেখেন, একেবারে প্রথমে যদি বলি যে ম্যাজিস্ট্রেট যারা একটু লেটে আসছেন ওনাদের জন্য একেবারে শুরু থেকে বলি যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 30তম অধ্যায় 20 অধ্যায় এবং ধারা হচ্ছে 241 থেকে 250। পক্ষান্তরে দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করা হয়েছে 23তম অধ্যায় এবং ধারা আছে 265 ক থেকে 265 খ। দায়রা ম্যাজিস্ট্রেট আদালতের 241 ধারায় বলতেছে যে ম্যাজিস্ট্রেট আদালত বিচারের ক্ষেত্রে নিম্নলিখিত কার্যধারা অনুসরণ করবে। নিম্নের কার্যধারা মানে হলো 241 ক থেকে 250। দায়রা আদালত 265 কতে বলতেছে যে রাষ্ট্রপক্ষের সকল মামলা পরিচালনা করবে পিপি। 265 খতে বলতেছে যে রাষ্ট্রপক্ষে প্রথম বক্তব্য শুরু করবে কে? পিপি। এটা বলতেছে 265 খ। এরপরে অব্যাহতির কথা যদি আসি, ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দিচ্ছে 241 এ। 241 এ চার্জ গঠনের যে শুনানি, চার্জ শুনানির আগে কিসের শুনানি হয়? অব্যাহতি আবেদনের শুনানি। এই আবেদনটা কে করে? আসামি। আসামি আবেদন করলে মামলার যাবতীয় তথ্যাদি আদালত বিবেচনায় দিবেন, বাদী পক্ষের বক্তব্য শুনবেন, আসামির বক্তব্য শুনবেন, কিন্তু আসামি কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়ার সুযোগ নাই। কোন মামলায় বলেছে? নজরুল ইসলাম বনাম রাষ্ট্র, 50 ডিএলআর 103 পৃষ্ঠা। ঠিক আছে? এবং অব্যাহতি দেওয়া হোক বা না হোক সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? বোঝা গেছে? এবং সেম কাজটা দায়রা আদালত করতেছে কত ধারায়? 265। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে আসি, যদি অব্যাহতি না দেয় তাহলে কি হবে? দেখেন চার্জ গঠন, সবাই পেজ নিয়ে নিয়েন, এই যে সামনে পেজ আছে, এই ওয়ানেস একটা পেজ দেন। আপনার লাগবে না কেন? আমি দেখেন ওনার লাগবে না, দেওয়ার কারণ নাই। দেখেন তাহলে দেখেন চার্জ গঠন যদি অব্যাহতি না দেয়, যদি অব্যাহতি কি না দেয়, অব্যাহতি না দিলে তাহলে তো মামলার চার্জ গঠন করে বিচার শুরু হবে। এই চার্জ গঠনটা করে ম্যাজিস্ট্রেট আদালত 242 ধারায়, 242 ধারায়। আর দায়রা আদালত করে 265 ঘ ধারায়। 265 ঘ সমান সমান 265 ডি, ক্যাপিটাল লেটারের ডি। আচ্ছা যাই হোক, আমরা একটু পড়ি। দেখেন যে পূর্বোক্ত ধারায় অভিযুক্তকে অব্যাহতি না দিলে, পূর্বোক্ত ধারা মানে কত ধারা? 241 ক। 242 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করবেন এবং আন্ডারলাইন করবেন এটা, তাকে জিজ্ঞাসা করবেন যে সে অপরাধ স্বীকার করে কিনা। দেখেন এখানে একটা, যারা এর আগে পড়েছেন বা আমাদের সর্বশেষ ক্লাসগুলোতে ছিলেন না এর আগের রিভিশনে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে যখন তার বিরুদ্ধে চার্জ গঠন করে, চার্জ গঠন করেই বলে যে আপনি কি দোষী নাকি নির্দোষ, মানে জিজ্ঞেস করে চার্জ গঠন করে না। আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ, অবশ্যই চার্জ গঠন সময় তারে অবশ্যই কি করতে হবে? তারে জিজ্ঞাসা করতে হবে। তারে জিজ্ঞাসা করবে বাদীরে না আসামিরে? আসামি। এবং সেম কাজটা দায়রা আদালত করতেছে 265 কত ধারায়? ঘ ধারায়, 265 ঘ। তাহলে আবার আমি একটু সিরিয়াল মনে করাই দিই। দেখেন দায়রা আদালত পিপি মামলা পরিচালনা করতেছে 265 ক, পিপি বক্তব্য শুরু করতেছে 265 খ, অব্যাহতি দিচ্ছে দায়রা আদালত 265 ক, আর দায়রা আদালত চার্জ গঠন করতেছে 265 কততে? গ। ঠিক আছে, এখন আমরা চলে আসি তার পরের পয়েন্টে। দেখেন দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড, কনভিকশন অফ প্লি অফ গিলটি। বিথিকা মাইক্রোফোন হাতে নেন। বিথিকা বলেন যে আমরা যে 164 ধারায় যে দোষ স্বীকার করেছিলাম সেই দোষ স্বীকারটা কি বলেন? নিজের দোষ নিজে স্বীকার করা। কার কাছে?
আদালতের কাছে স্যার। আদালতের কাছে ছিল না, ওটা কার কাছে ছিল মনে করেন? নিজের দোষ নিজে স্বীকার করা, মানে যখন কোনো অপরাধী নিজের দোষ নিজে স্বীকার করে সেটাকে বলে কনফেশন বা দোষ স্বীকার বা অপরাধ স্বীকার বা স্বীকারোক্তি। এটা যদি ম্যাজিস্ট্রেটের কাছে করে এটার বলে জুডিশিয়াল কনফেশন। যখন আদার দেন ম্যাজিস্ট্রেট তখন এটার বলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। যখন একবার দোষ স্বীকার করে প্রত্যাহার করি এটার বলে রেট্রাক্টেড কনফেশন। তো গত ক্লাসগুলোতে আমরা যখন 164 করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে যে দোষ স্বীকারটা করে এটা আসামি করে এটার বলে কনফেশন। এটা কি কনফেশন। এই দোষ স্বীকারটা করা হয় মামলার তদন্ত পর্যায়ে। কোন পর্যায়ে? তদন্ত পর্যায়ে। বুঝতে পারছেন? যখন মামলার তদন্ত শেষ হয়ে যায়, যখন পুলিশ প্রতিবেদন জমা দেয়, পুলিশ প্রতিবেদন জমা দিলে চার্জশিট যদি পুলিশ রিপোর্ট যদি অ্যাকসেপ্টেড হয় তখন মামলাটা বিচারের জন্য বদলি করে দেয় বিচারিক আদালতে। বিচারিক আদালতে গিয়ে সর্বপ্রথমে হয় কি ডিসচার্জের শুনানি। ডিসচার্জের শুনানির পরে যদি অব্যাহতি করে না দেয় তারপরে কি হয়? চার্জ গঠন হয়। চার্জ গঠনের সময় তারা জিজ্ঞাসা করা হয় যে আপনি কি দোষী নাকি নির্দোষ। সে যদি বলে আমি দোষী, সে যদি বলে আমি কি দোষী, এটার বলে প্লি অফ গিলটি। কি বলেন? প্লি অফ গিলটি। তাহলে এটাও দোষ স্বীকার, বাট এটা কনফেশন বলতেছে না, এটারে কি বলে? প্লি অফ গিলটি। অর্থাৎ চার্জ গঠনের সময়, চার্জ গঠনের সময় আমরা যে দোষ স্বীকারটা করতেছি অ্যাকচুয়ালি চার্জ গঠনের সময় না, মানে চার্জ গঠনের পরে, চার্জ গঠনের পরে যে দোষ স্বীকারটা করতেছি, যে জিজ্ঞাসা করে কোর্টে গেলে দেখবেন যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ। সে যদি বলে আমি দোষী, তাহলে এই যে যে দোষ স্বীকারটা করতেছে এটাকে কি বলে বলেন? প্লি অফ গিলটি। এটা কিন্তু কনফেশন না, এটা কি প্লি অফ গিলটি। তাহলে যদি আপনাকে বলে যে কনফেশন এন্ড প্লি অফ গিলটির মধ্যে পার্থক্য কি? বিচারিক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের সরি তদন্ত পর্যায়ে ম্যাজিস্ট্রেটের কাছে আসামি যে দোষ স্বীকার করে এটা হলো কনফেশন, ঠিক আছে। আর চার্জ গঠনের সময় কাজ করায় দাঁড়াইয়া ম্যাজিস্ট্রেটের কাছে বা দায়রা আদালতের কাছে যে দোষ স্বীকার করে সেটা প্লি অফ। বুঝেছেন? এখন শুনেন, ধরেন চার্জ গঠনের সময় একজনকে বলা হলো যে আপনি কি দোষী নাকি নির্দোষ। সে ধরেন বলে দিল যে আমি দোষী। সচরাচর অধিকাংশ লোকজন বলে কি নির্দোষ, কিন্তু যদি দোষী বলে তাহলে কি হবে? দোষী বললে খেয়াল রাখবেন আদালত ওই আসামিরে সাজা দিতেও পারে নাও দিতে পারে। বুঝাইতে পারলাম? সাজা দিবে কি দিবে না কার এখতিয়ার? আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। মানে উনি যদি মনে করে যে আসলেই এই দোষী তাহলে সাথে সাথে সাজা দিতে পারে, আর উনি যদি মনে করে যে না এই বিষয়ে আরো বিচার হওয়া দরকার তাহলে উনি চার্জ গঠন করে বিচার শুরু করে দেবে, সাথে সাথে সাজা দিবেন। তাহলে যদি বলে যে গিলটি প্লি বা প্লি অফ গিলটি, চার্জ গঠনের সময় যে দোষ স্বীকার করে এটা ম্যাজিস্ট্রেট কি সাজা দিতে বাধ্য? দায়রা আদালত কি সাজা দিতে বাধ্য? না, এটা ওনার জন্য কি বিবেচনামূলক। একটু পড়ি দেখেন। চার্জ গঠনের পরে, আন্ডারলাইন করেন, চার্জ গঠনের পরে অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে 233 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে, আন্ডারলাইন করবেন, কারণ দর্শানোর সুযোগ দিয়ে দণ্ডিত করতে পারেন। অর্থাৎ কারণ দর্শানোর সুযোগ শব্দটা বলতেন, যখন চার্জ গঠন করার পরে ওনারা জিজ্ঞাসা করা হলো আপনি কি দোষী নাকি নির্দোষ, উনি যদি বলে আমি দোষী, সাথে সাথে সাজা দিবেন না, ওনাকে আগে বলবে যে আপনাকে কেন দণ্ড দেওয়া হবে না, আপনি কারণ দর্শান। যদি উনি কারণ দর্শাতে ব্যর্থ হয় তারপরে সাজাটা দিবেন। অর্থাৎ 243 ধারায় দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দেওয়া বল দিবেন, দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড দেওয়া কি বিবেচনামূলক। 243 ধারায় দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দেওয়া কি বিবেচনামূলক। এখন দেখেন ডান সাইডে 265 উমা, 265 কি উমা, আর ইংরেজিতে বলি যদি বলি তাহলে হলো ই, ক্যাপিটাল লেটারের ই। সো 265 উমা ধারায় দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিতে পারেন। দণ্ড দিতে বাধ্য না, বাধ্য না, কি দিতে পারেন। বুঝতে পারছেন? তাহলে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড এটা আলোচনা করেছে ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে 243, দায়রা আদালতের ক্ষেত্রে কত? 265 উমা। এই মিতাইর একটু মাসুদের রে দেন, মাসুদ রে দেন। মাসুদ বলেন
মাসুদ, দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড জিনিসটা কি, প্লিজ এক্সপ্লেইন। দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড আমরা যেটা জানি যে তদন্ত পর্যায়ে ম্যাজিস্ট্রেটের নিকট যদি কোনো ব্যক্তি মানে নিজের দোষ স্বীকার করে, তার অপকর্মের দোষ স্বীকার করে যদি কোনো বয়ান দেয়, সেটা আমরা জানি যে কনফেশন, মানে দোষ স্বীকার, ওইটা জুডিশিয়াল কনফেশন বলে। আর স্যার এই যে আর একটা আমি যে প্লি অফ গিলটি, যেটা মানে দোষ স্বীকার, এটাও দোষ স্বীকার, কিন্তু এইটা হচ্ছে স্যার প্রতিটি মামলা আমলি আদালত থেকে যখন বিচার আদালতে যায়, তখন ওই আদালতে একেবারে প্রথম চার্জ গঠন হয়। সেই চার্জ গঠনের পরে এই আসামি যদি বলে যে আমি দোষী, সেই ক্ষেত্রে আদালত দণ্ড দিতেও পারে, নাও দিতে পারে, এটা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। এইটাও স্যার এক প্রকার দোষ স্বীকার, কিন্তু ওইটা হচ্ছে কনফেশন, ওইটা হচ্ছে নিজের দোষ স্বীকার করে, ওইটা মানে গুরুতর। আর এটা আমি মনে করি লঘু টাইপের স্যার। আচ্ছা, গুরুতর লঘু কোনটাই বলার সুযোগ নাই, মানে আপনার দুই রকমের জিনিস। ওই জায়গাও বরং ওই 164 এর সময় সাথে সাথে সাজা দিতে পারে না, কিন্তু এই জায়গায় কিন্তু সাথে সাথে সাজা দিতে পারে। তো ওইভাবে বলা যাবে না যে গুরুতর বা লঘু। ঠিক আছে, তো সাধারণত যাদের ওই কৌতূহল, তাদের উদ্দেশ্যে বলি যে সাধারণত ছোটখাটো অপরাধের ক্ষেত্রে ওই চার্জ গঠন করে দোষ স্বীকার করে সাথে সাথে সাজা দিয়ে ফেলে, মামলা শেষ। যেরকম যদি কেউ পাবলিক নিউসেন্স করে 290-তে দণ্ডবিধির, তখন ওই চার্জ গঠন করে তার সাথে সাথে 200 টাকা জরিমানা করে দেয়, যাতে মামলা ওই জায়গায় শেষ। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু থেকে মিলাই ভাই। দেখেন যে দায়রা ম্যাজিস্ট্রেট আদালত বিচার পদ্ধতি 241 থেকে 250, দায়রা আদালত 265 ক থেকে 265 খ। ম্যাজিস্ট্রেট আদালতের অধ্যায় কত? 20। দায়রা আদালতের অধ্যায় কত? 23। 241 ক 241 ধারায় বলতেছে যে বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালত 241 ক থেকে 250 ধারা অনুসরণ করবেন, কার্যধারা অনুসরণ করবেন। এদিকে দায়রা আদালত 265 কতে বলতেছে যে দায়রা আদালতে মামলা পরিচালনা করবে রাষ্ট্রপক্ষকে পিপি। 265 খতে বলতেছে যে সবার আগে বক্তব্য শুরু করবে পিপি। আচ্ছা, ম্যাজিস্ট্রেট আদালতে আসামির অব্যাহতি দিবে 241 ক। 241 ক সেম কাজটা দায়রা আদালত করে 265 ক। ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করবে 242, দায়রা আদালত চার্জ গঠন করবে 265 কত? গ। 265 গ। আর চার্জ গঠনের পরে যদি দোষ স্বীকার করে, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত দণ্ড দিলেও দিতে পারে, প্লি অফ গিলটি। এটা আছে 200 কত? 43। আর দায়রা আদালতের ক্ষেত্রে আছে 265 কত বলেন? ঠিক আছে, তো তো এখানে একটা জিনিস দেখেন, আপনারা একটা পেজ পেজ জানেন, জায়গাটা পেজ শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো 30 জনের বেশি এসে গেছেন। আচ্ছা, শুনেন, তাইলে আপনারা দুজন এমনি পারেন, সমস্যা নাই, শুনলেই হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি, যদি ধরেন যে গিলটি প্লিট করছে, মানে সে চার্জ গঠনের সময় দোষ স্বীকার করছে, কিন্তু যদি সাজা না দেয়, ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত তো সাজা দিতে কি বাধ্য? সাজা দিতে বাধ্য না। যদি সাজা না দেয়, তাহলে তার বিচার শুরু হবে। বিচার শুরু মানে হলো রাষ্ট্রপক্ষের সাক্ষীরা হাজির হবে, PW1, PW2, PW3। তারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ওই সাক্ষীদের জবানবন্দি নিলে এটাকে বলে এক্সামিনেশন ইন চিফ। আর যখন ওই সাক্ষীদের পাল্টা প্রশ্ন করবে আসামি পক্ষের আইনজীবী, এটা বলে জেরা বা ক্রস এক্সামিনেশন। তাহলে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হবে এক ধাপ। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হলে ফৌজদারি মামলার তারপরের ধাপ হচ্ছে পার্ট টু এক্সামাইন দা অ্যাকিউজড। আদালত আসামিরে পরীক্ষা করবে, আদালত আসামিরে পরীক্ষা করবে। এটা হলো ফৌজদারি কার্যবিধি 342 ধারা, সামনে আমরা পড়বো। আদালত আসামিরে পরীক্ষা করার পরে আসামিরে জিজ্ঞাসা করবে যে আপনি কি সাফাই সাক্ষী দিতে চান কিনা। সাফাই সাক্ষী কি? রাষ্ট্রপক্ষ বাদী যেরকম তার পক্ষে সাক্ষীদের হাজির করতে, আসামিও ইচ্ছা করলে তার পক্ষে সাক্ষীদের হাজির করতে পারে। আসামির সাক্ষীরা বলবে যে আমার আসামি এরকম কোনো অপরাধ করে নাই। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ হচ্ছে, 342 হচ্ছে, সাফাই সাক্ষী হচ্ছে। সাফাই সাক্ষীর পরের ধাপ হচ্ছে আর্গুমেন্ট, যুক্তিতর্ক। কি বলেন? আর্গুমেন্ট বা যুক্তিতর্ক। তার আর্গুমেন্ট বা যুক্তিতর্ক শেষে তারপরে গিয়ে দিবে রায়।
রায়ে তো হয় আসামি খালাস পাবে, নাইলে কি পাবে? দণ্ড পাবে। তাহলে এই যে যে চার্জ গঠনের পরে সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে রায়ের আগ পর্যন্ত যাবতীয় সব কিছু ম্যাজিস্ট্রেট আদালত করতেছে 244 ধারায়। কত ধারা? 244, সেকশন 244। দেখেন, সাক্ষ্য গ্রহণ 244 ধারার মধ্যে আন্ডারলাইন করবেন, ম্যাজিস্ট্রেট আদালত নালিশকারী বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, ওই যে দেখছেন রাষ্ট্রপক্ষের কি সাক্ষ্য গ্রহণ, আসামি পক্ষের কি সাফাই সাক্ষী বা আত্মপক্ষ সমর্থনের সাক্ষ্য গ্রহণ, সাক্ষীকে সমন প্রদান ইত্যাদি করে থাকে। সহজ কথায় বললে রায়ের আগ পর্যন্ত যাবতীয় যা যা আছে ম্যাজিস্ট্রেট আদালত সেই কাজগুলো করবে কত ধারায়? 244 ধারায়। বুঝতে পারছেন? এখন যদি আমি দায়রা আদালতের কাছে যাই, দায়রা আদালত একটু ভিআইপি, উনি এক ধারায় সব করবে না, ওনার জন্য আলাদা আলাদা ধারা বরাদ্দ আছে। বুঝতে পারছেন? তাহলে ওনার জন্য কি দেখি, 265 ধারা মতে দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবেন। ওনার জন্য আলাদা একটা ধারাই আছে যে জায়গা বলছে যে সাক্ষ্য গ্রহণের কি নির্ধারণ করবে, দিন নির্ধারণ করবে। 265 কত চ। এবং রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো সাক্ষীকে উপস্থিত হতে বা কোনো কিছু হাজির করার জন্য আন্ডারলাইন করবেন প্রসেস ইস্যু করতে পারে। তাহলে দায়রা আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবে কত ধারায়? 265 চ। তারপরে দেখেন 265 ছ ধারা মতে দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবেন। সাক্ষ্য গ্রহণ করবে কত ধারায়? 265 ছ। তাহলে সাক্ষীদের দিন নির্ধারণ করতেছে 265 ছ, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতেছে কত? 265 ছ। বাট এই কাজগুলা ম্যাজিস্ট্রেট আদালত করতেছে কত ধারায়? 244। একটু বিরতি 2 মিনিটের, আমি ওনাদের একটা প্রিন্ট দিয়ে নিই, দাঁড়ান। তো দেখেন আমরা চলে আসি যে সাক্ষ্য গ্রহণ ম্যাজিস্ট্রেট আদালত সবকিছু করতেছে কত ধারায়? 244 ধারায়। আর দায়রা আদালতের দিকে যদি যাই, দায়রা আদালত সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করতেছে 265 চ, আর সাক্ষ্য গ্রহণ করতেছে 265 ছ। এখন দেখি আমরা 7 নাম্বার পয়েন্টে চলে আসেন যে 244 ধারায় যদি ম্যাজিস্ট্রেট আদালতের সাক্ষ্য গ্রহণ সবকিছু হয়ে যায়, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত হয় দণ্ড দিবে, না হয় কি দিবে? খালাস দিবে। তাহলে এখানে দেখেন 245 ধারা মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে আন্ডারলাইন করবেন খালাস অথবা কি দিবে? দণ্ড প্রদান করবে। খালাস যদি দেয় 245 এর কত? 1, আর দণ্ড যদি দেয় 245 এর কত? 2। তাহলে বিচার শেষে ম্যাজিস্ট্রেট আদালত খালাস দিবে 265, সরি ম্যাজিস্ট্রেট আদালত এই কাজটা করবে কততে? 245। 245 কোনা দেন জায়গা কয়টা আছে কোনেন? অ্যাকচুয়ালি তো 28 এর বেশি হওয়ার কথা, লোক আছে অনেক বেশি। দেখেন, সো এখন আমরা চলে আসি আচ্ছা আপনি একটা গুণা দেন, আমি দেখতেছি আগে এটা এমনি একটা সিরিয়ালি, আপনি একটা গুণা দেন। দেখেন আচ্ছা দেখেন এই হাফিজ বলতেছেন স্ক্রিনে দেখা যায় না, কি স্ক্রিনে দেখা যায় না? এই অনলাইনে অন্য যারা আছেন আপনারা কি কিছু দেখেন না ভাই? মিউট করে কথা বলেন তো, দেখেন না? আনমিউট করে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। নুরুজ্জামান সাহেব, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হাফিজ ভাই, স্যার হাফিজ ভাই রোজার মধ্যে দেখা একটা যাচ্ছে? দাওয়াত মাত্র খাওয়ালেই দেখছি ভালো স্যার দেখতে আমি। পারবো, দাওয়াত না খাওয়ালে দেখতে পারবো না স্যার। অন্য কেউ জানান তো যে স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যায় স্যার। দেখা দেখা যাচ্ছে যাচ্ছে স্যার। স্যার হয়ে হাফিজ গেছে ভাই সবাই। সমস্যা, হাফিজ ভাই দাওয়াত না খাওয়ালে স্কিন ভালো আসবে না স্যার, হাফিজ ভাইরে বলে দেন স্যার। আচ্ছা দেখেন, তাহলে হাফিজ বলে দেখা যায় না। আচ্ছা দেখেন, হ্যাঁ হ্যাঁ ওটাই হয় রেগুলার। আচ্ছা দেখেন, তাহলে এখন ম্যাজিস্ট্রেট আদালত তো দণ্ড বা খালাস দিয়ে দিচ্ছে 245-এ, দায়রা আদালত তো সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করলো, আর সাক্ষ্য গ্রহণ দিন নির্ধারণ করলো চতে, সাক্ষ্য গ্রহণ করলো কততে? ছতে। এখন দেখেন
রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের সাজা দেওয়ার মতো পর্যাপ্ত কারণ না থাকলে আসামিদের আন্ডারলাইন করবেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান ব্যতি রেখেই গোল দিবেন 265 জ ধারা মতে দায়রা আদালত আসামিকে খালাস দিতে পারে। একটু বোঝার আছে এখানে, যখন দায়রা আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করলো 265 চতে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করলো 265 কততে চতে, শুধু রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করার পরে দায়রা আদালত যদি দেখে যে রাষ্ট্রপক্ষরা যে সাক্ষ্য দিছে তাতে আসামি খালাস পেয়ে যায়, আসামিরে আর ছাপাই সাক্ষী দেওয়ার দরকার নাই। বুঝেন কিনা? আসামিরে ছাপাই সাক্ষী দেওয়ার সুযোগ কখন দেয়? যে যখন যদি মনে হয় যে এর সাজা মানে খালাস দেওয়া যাচ্ছে না, তাহলে অবশ্যই আসামিরে কি দিবে? সুযোগ দিবে। কিন্তু ওনার কাছে যদি মনে হয় যে যা রাষ্ট্রপক্ষের যতটুকু সাক্ষ্য হয়েছে তাতেই খালাস দেওয়া যাচ্ছে, তাহলে আপনার ওই আসামিরে পরীক্ষা ছাড়া বা আপনার আসামিরে সাক্ষ্য দান সুযোগ দান ব্যতীতই আসামিরে খালাস দিতে পারে দায়রা আদালত, শুধু পারে। এই সুবিধাটা শুধু দায়রা আদালতের জন্য প্রযোজ্য। দায়রা আদালত খালাস দিতে পারে কততে? 265 জ। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালত কিন্তু ভাই ওই রাষ্ট্রপক্ষরে শুনবে, আসামিরে পরীক্ষা করবে, যুক্তিতর্ক হবে, তারপরে খালাস। কিন্তু দায়রা আদালত শুধু রাষ্ট্রপক্ষরে শুনেই আসামিরে খালাস দিতে পারে 265 কততে? জ। বুঝেছেন? এবং এই 265 জ রে ইংরেজিতে বলে এইচ, ক্যাপিটাল লেটারে এইচ লিখে রাখেন। এইচ ক্যাপিটাল লেটারে কি? এইচ। হবে না কেন? অবশ্যই হবে। যদি দায়রা আদালত, কি বললাম, দায়রা আদালত যদি দেখে যে রাষ্ট্রপক্ষের যা সাক্ষ্য হয়েছে তাতে আসামিকে খালাস দেওয়া যাচ্ছে, ওগুলার দরকার নাই, তাহলে আসামি যদি খালাস দিয়ে দেয় আসামি কি আপত্তি করবে? আসামি বলবেন যে না, আমার 342 করতে হবে, যুক্তিতর্ক করতে হবে, সবকিছু করে লাগবে, খালাস দিতে হবে, নাহলে হবে না। আচ্ছা, এখন শুনেন পরের ধারা দেখেন। পূর্বের ধারা অনুসারে আসামিদের খালাস প্রদানের পর্যাপ্ত কারণ না থাকলে, পূর্বের ধারা মানে কত? 265 জ ধারা মতে দায়রা আদালত যদি দেখে যে আসামিকে খালাস দেওয়া যাচ্ছে না, অবশ্যই আসামিদের পরীক্ষা করা দরকার বা তারা সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ দেওয়া দরকার। তখন 265 জ ধারা অনুসারে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান জানাবেন। আসামিরা আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাবেন কত ধারায়? 265 কথা বলেন। 265 জ। ইও কোন কা কাছে বসে উল্টো পাল্টা কোন কিলো তো দিতে পারতেছি না। দেখেন, আচ্ছা দেখেন, প্রায় আমি যেটা বলি উনি সেটার উল্টো বলে, তাও একেবারে আমার কাছে বসে। তো দেখেন 265 জতে বলতেছে জতে যদি খালাস দেওয়া না যায়, জতে যদি খালাস দেওয়া না যায় তাহলে আসামিরে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে 265 কততে? জতে। ধন্যবাদ। তারপরে দেখেন 265 ইও ধারা অনুসারে, ইও গোলদেন, ইও ধারা অনুসারে দায়রা আদালত প্রসিকিউশন বা আসামি পক্ষের গোল দিবেন যুক্তি তর্ক বা আর্গুমেন্ট শ্রবণ করবেন। গোলদেন আর্গুমেন্ট, যুক্তি তর্ক বা আর্গুমেন্ট শ্রবণ করবেন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন যে দায়রা আদালতে যুক্তি তর্কের জন্য আলাদা একটা ধারা আছে, সেটা 265 কত? ইও। ইও ইংরেজিতে বলে জে, নাকি? ইও সমান সমান কি? জে। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে যুক্তি তর্কের জন্য আলাদা কোনো ধারা নাই। ম্যাজিস্ট্রেট আদালত সাক্ষ্য গ্রহণ, আসামির পরীক্ষা, আত্মপক্ষ সমর্থন, যুক্তি তর্ক সব কিছু করতেছে ম্যাজিস্ট্রেট আদালত কত ধারায়? 244। 244। কিন্তু দায়রা আদালত সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করতেছে 265 কত? চ। সাক্ষ্য গ্রহণ করতেছে 265 ছ। খালাস দিচ্ছে আত্মপক্ষ সমর্থন ছাড়া 265 বর্গীয় জ। যদি খালাস না দেয় 265 জতে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাবে 265 কততে? ছ। উভয় পক্ষের যুক্তি তর্ক 265 কত? ইও। এখন দেখেন যে 265 চ ধারা অনুসারে দায়রা আদালত আসামিকে খালাস অথবা দণ্ড প্রদান করবেন। খালাস অথবা দণ্ড প্রদান করবে 265 কততে? টতে। তাহলে এখানে যদি একটা জিনিস আপনি দেখে থাকেন
যে একটা জিনিস দেখে থাকেন যে আমাদের দায়রা আদালতে খালাস আসে দুইটা ধারায়, 265 জতে আর 265 কততে, চতে। আপনার এই দাগানোটা দেন সঞ্চিতারে যাওয়ার সময় দিয়ে যাবেন একটা, দেখেন তার 265 জতে আর 265 কততে, টতে। তো এখানে মনে রাখবেন যে 265 জতে যে খালাসটা দিচ্ছে আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়া, যুক্তিতর্ক ছাড়া, আর সবকিছু আত্মপক্ষ সমর্থন যুক্তিতর্ক সবকিছু অনুসরণ করার পরে যে খালাসটা দিচ্ছে সেটা কততে, টতে। 265 ট। কে ট সমান সমান কে লেখেন, কে ট সমান সমান কি, কে ছোট হাতের কে না বড় হাতের কে? এখন আবার বলেন না যে স্যার আমার হাত তো অত বড় না। তাহলে যদি আমরা বলি যে বাংলায় যদি ধরি তাহলে 265 জ, 265 কত, ট। আর ইংরেজিতে বললে 265 কত, এইচ। আর 265 কে, কে। আচ্ছা, আপাতত পাশের জন্য একটা দেখেন সলিমুল্লাহ, আমি একটু পরে দিচ্ছি প্রিন্ট করে দেখেন। তারপরে দেখেন 265 ছ ধারায় আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করা হয়। এটা আন্ডারলাইন করেন, 3টা স্টার দেন। আমরা গতদিন পড়ছিলাম যে চার্জে পূর্ববর্তী দণ্ড উল্লেখ করতে হয়, মনে আছে? চার্জের একটা উপাদান ছিল যে চার্জে পূর্ববর্তী দণ্ডের কথা কি করতে হয়, উল্লেখ করতে হয়। তাহলে চার্জে পূর্ববর্তী দণ্ড যদি উল্লেখ করার কথা বলা হয়ে থাকে, সেই পূর্ববর্তী দণ্ড সম্পর্কে দায়রা আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয় 265 কততে, থতে। আর 265 থ সমান সমান হচ্ছে এল। থ সমান সমান কি, এল। ঠেলা দিয়ে মনে রাখবেন, ঠেলা আছে থ আর এল, ঠিক আছে? থ সমান সমান কি, এল। আচ্ছা, তাহলে আমরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন, একটু মিলাই, শুধু দায়রা আদালত মিলাই। দেখেন দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে 23তম অধ্যায়ে, ধারা 265 ক থেকে 265 কত, ছ। 265 কতে বলতেছে যে পিপি দায়রা আদালতে রাষ্ট্রপক্ষ সকল মামলা পরিচালনা করবে। 265 কত, ক। রাষ্ট্রপক্ষের সবার আগে বক্তব্য শুরু করবে পিপি, 265 খ। দায়রা আদালতে আসামির অব্যাহতি দিবে 265 গ। দায়রা আদালতে চার্জ গঠন করবে 265 গ। দায়রা আদালত দোষ স্বীকারের দণ্ড দিবে 265 উম উম। দায়রা আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবে 265 কত, চ। দায়রা আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবে 265 ছ। দায়রা আদালত আসামিরে না শুনেই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করে খালাস দিবে 265 বর্গীয় জ। দায়রা আদালত বর্গীয় জতে খালাস না দিলে আসামিরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবে 265 জ। দায়রা আদালতে যুক্তিতর্ক উভয় পক্ষের হবে 265 কত, ইও। দায়রা আদালত যুক্তিতর্ক শেষে হয় দণ্ড দিবে নাহলে খালাস দিবে 265 কত, ট। এবং সবশেষে যে ছ ধারাটা, এটা হলো যদি পূর্ববর্তী দণ্ডাদেশের কথা উল্লেখ থাকে সেই সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করবে 265 কততে, ছতে। এখন যদি আপনাদের বলি যে ম্যাজিস্ট্রেট আদালত পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করতে পারে কিনা সেটা পরের বিষয়, কিন্তু আলাদা কোনো ধারা এই জায়গা নাই। অবশ্যই পারে, কিন্তু এখানে তার আলাদা ধারা নাই। জি, যা করার সব 244-এ করবে। তো এখন আমরা একটু ম্যাজিস্ট্রেট আদালত কি কি পড়লাম একটু মিলাই এই পাশে দেখেন। যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি কত অধ্যায়, 20 কত ধারা থেকে কত ধারা, 241 থেকে 250। 241-এ বলতেছে যে 241 ক থেকে 250 পর্যন্ত কার্যধারা অনুসরণ করবে 241। 241 কতে অব্যাহতি দিচ্ছে, 242-এ চার্জ গঠন করতেছে, 243-এ গিলটি প্লিড করতেছে, 244-এ যাবতীয় রায়ের আগ পর্যন্ত সব সাক্ষ্য গ্রহণ যা আছে সবকিছু করতেছে 244-এ। আর খালাস অথবা দণ্ড দিচ্ছে কততে, 245। বুঝতে পারছেন? এখন আমরা এখনো শেষ হয়নি, আরো কিছু বিধান আছে। দেখেন নালিশকারীর অনুপস্থিতি, নালিশকারীর অনুপস্থিতি। একটু বড় অক্ষর হলে দেখবেন, দেখতে পারবেন নাকি? আচ্ছা,
নালিশকারীর অনুপস্থিতি, নন অ্যাপিয়ারেন্স অফ কমপ্লেইনেন্ট। কমপ্লেইনেন্ট মানে হলো কি? নালিশকারী। তার মানে 200, আর আগে বলে রাখি 246 ধারা হচ্ছে বাতিল। 246 ধারা কি? বাতিল। দেখেন 247 ধারা অনুসারে এখানে বোল্ড করা আছে সমন মামলায়, কি মামলায়? সমন মামলায় নালিশকারীর অনুপস্থিতির জন্য ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে খালাস প্রদান করতে পারে। যদি একটা নালিশি মামলা দায়ের করার পরে সেই মামলায় প্রথমে দিয়েছিল কি? সমন। কি বলেন? সমন। সমন মামলায় নালিশকারী আর আসে না। আপনাদের যেরকম এই জায়গা অনেক পড়তে একদিন আসেন, 5 মাস আসেন না, যে যেরকম আমার তপন আসছে আজকে, আমার কাছে বসা আছে বেনজির সাহেব, ইন্দ্রা ধরেন মামলা করার পর আর রেগুলার হাজিরা দেয় না, তো তখন ম্যাজিস্ট্রেট আদালত আসামিরে খালাস করে দিবে। কত ধারায়? 247 ধারায়। এছাড়া নালিশকারী, এই যে দেখেন, সরকারি কর্মকর্তা হলে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। মানে এই জায়গায় যিনি মামলাটা করেছেন তিনি যদি কি হন? সরকারি কর্মকর্তা হন, তখন ওনারে বলতে পারে যে আপনার তারিখে তারিখে হাজিরা দেওয়া লাগবে না, আপনার হাজিরা দিবে কে? আইনজীবী। আপনার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হলো। তাহলে 247 ধারা 21 দিয়ে লিখে রাখেন, শুধুমাত্র সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কি মামলা? সিআর মামলা। শুধুমাত্র সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে যদি নালিশকারী অনুপস্থিত থাকে মামলা দায়েরের পরে সমন মামলায়, তাহলে আদালত ওই মামলার আসামিকে, মামলাটা খারিজ করে মামলার আসামিকে কি দিতে পারে? খালাস দিতে পারে। আর 247 ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে কাকে? সরকারি কর্মকর্তাকে। ঠিক আছে। ডান সাইডে দেখেন, দায়রা আদালতের এরূপ কোনো বিধান নাই। দায়রা আদালতের কি নাই? এই 247 ধারার মতো দায়রা আদালতে কোনো বিধান নাই। যেহেতু দায়রা আদালতে সকল মামলা পরিচালনা করে পিপি, তো এই জায়গায় আপনি হাজির দেন বা না দেন, এই 247 ধারার মতো খারিজ করার বিধান দায়রা আদালতে নেই। 200, এরপরে আমরা চলে আসি মামলা প্রত্যাহার। মামলা প্রত্যাহার বা উইথড্রয়াল অফ কমপ্লেইন্ট। কত ধারা? 248 ধারায় শুনেন, এই জায়গা 248 ধারাটাও শুধুমাত্র নালিশি মামলার ক্ষেত্রে প্রযোজ্য, তার মানে সিআর মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 248 ধারা কি মামলার ক্ষেত্রে প্রযোজ্য? সিআর। 248 ধারায় বলতেছে যে কোন নালিশি মামলা দায়ের করার পরে যদি নালিশকারী কমপ্লেইনেন্ট ওই মামলাটা প্রত্যাহার করে, প্রত্যাহারটা চার্জ গঠনের আগে হোক, প্রত্যাহারটা চার্জ গঠনের পরে হোক, 248 ধারায় নালিশকারী মামলা প্রত্যাহার করলে আসামি খালাস পেয়েছে বলে গণ্য হবে। তাহলে 248 ধারায় মামলা প্রত্যাহার সমান সমান কি? খালাস। চার্জ গঠনের আগে করলে খালাস, চার্জ গঠনের পরে করলে খালাস। কি মামলা? সিআর মামলা। কত ধারায়? ম্যাজিস্ট্রেট আদালতে 248 ধারা। দেখেন পরে 248 ধারা অনুসারে নালিশকারী চার্জ গঠনের আগে বা পরে বা চূড়ান্ত রায়ের পূর্বে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি কি? খালাস পেয়েছে বলে গণ্য হবে। দায়রা আদালতের বিধানটা দেখি। 494 ক ধারা অনুসারে, 494 ক আন্ডারলাইন করেন, পিপি চার্জ গঠনের আগে আদালতের অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি পাবে অব্যাহতি। পিপি যদি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করে, অবশ্যই অনুমতি দিবে কে? আদালত। পিপি যদি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করে, আসামি পাবে কি? অব্যাহতি। পিপি চার্জ গঠনের পরে মামলা প্রত্যাহার করলে আসামি পাবে কি? খালাস। তাহলে এখানে 494 কতে বলতেছে যে পিপি চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে আসামি পাবে অব্যাহতি, পিপি চার্জ গঠনের পরে মামলা প্রত্যাহার করলে আসামি পাবে কি? খালাস। বুঝতে পারছেন? কিন্তু 248 ধারায় চার্জ গঠনের আগে করুক আর পরে করুক, কি হবে? খালাস। এখানে 494 এর পাশে একটু স্টার দিয়ে ছোট করে লিখে রাখেন, যাতে দায়রা ম্যাজিস্ট্রেট উভয় আদালতের ক্ষেত্রেই প্রযোজ্য। 494 ধারাটা দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত উভয় আদালতের ক্ষেত্রেই প্রযোজ্য। মাসুদ মনে করতে পারেন যে যদি জিআর মামলা ম্যাজিস্ট্রেট আদালতে থাকে না, তাহলে সেটা প্রত্যাহার করবে কি?
248 ধারায় তো প্রত্যাহার হচ্ছে না, তাহলে সেটাও প্রত্যাহার করতে পারে কত ধারায়? 494 ধারায়। জি, তাহলে 494 ধারা যদিও আমরা আলোচনা করেছি দায়রা আদালতের ভাগে, বা 494 ধারাটা অ্যাকচুয়ালি দায়রা ম্যাজিস্ট্রেট কি উভয় আদালতের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু হ্যাঁ 248 ধারাটা শুধু শেয়ার মামলার ক্ষেত্রে প্রযোজ্য, এবং কোন আদালতে? ম্যাজিস্ট্রেট আদালতে। তা আপনারা আপাতত এটা মনে রাখবেন যে 248 ধারার মামলা চার্জ গঠনের আগে করুক পরে করুক, প্রত্যাহার করলেই কি খালাস। আর 494 ধারায় চার্জ গঠনের আগে করলে অব্যাহতি, চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে কি খালাস। আচ্ছা আরিফ সাহেব, খুব সংক্ষেপে 30 সেকেন্ডের মধ্যে বলেন যে 248 আর 494 কি বলছেন? স্যার 248 কথা বলছে হলো ম্যাজিস্ট্রেট কোর্টের কথা, আর 494 ওই জায়গাটা কথা আছে, ওটা ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালত দুটোর কথাই বলছে। এবার বিস্তারিত স্যার। হ্যাঁ স্যার 48 ধারা যে কথাটা বলছে সেটা বলছে হলো যে 30 সেকেন্ডের চার্জ মধ্যে বলেন। গঠনের ম্যাজিস্ট্রেট আদালতে চার্জ গঠনের আগে হোক আর চার্জ গঠনের পরে হোক হ্যাঁ আসামি পাবে খালাস। খালাস, মামলা প্রত্যাহার করলে আর 248 ধারায় আসামি কি খালাস। 494 দায়রা আদালতের কথা বলছে, এই 494 দায়রা আদালত 494 ক এবং 494 খ, এই এই দুটো ধারায় বলছে যে যদি চার্জ গঠনের আগে পিপি ওই চার্জ গঠনের আগে পিপি মামলা প্রত্যাহার করলে আসামি পাবে অব্যাহতি, অব্যাহতি, চার্জ আর গঠনের পরে করলে আসামি পাবে খালাস। দেন আপাতত আচ্ছা আমাদের আর দুইটা ধারা বাদ আছে, একটু দেখি দেখেন। মামলার কার্যক্রম বন্ধ করা, আন্ডারলাইন করে স্টপ করা। 249 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত কমপ্লেইন ব্যতীত অন্য কোনো মামলার কার্যক্রম বন্ধ রেখে, কমপ্লেইন ব্যতীত মানে হলো শেয়ার মামলা ছাড়া, 249 ধারাটা শেয়ার মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। মামলার কার্যক্রম বন্ধ রেখে আসামিকে মুক্তি বা রিলিজ প্রদান করতে পারে। মুক্তি বা কি রিলিজ প্রদান করতে পারে। এই বন্ধর ইংরেজি, এখানে বন্ধ মানে স্টপ, এসটিওপি, আর রিলিজ এখানে মুক্তি। এই মুক্তিটা খালাসও না, এই মুক্তিটা অব্যাহতিও না। যেমন দেখেন, একটা জিয়ার মামলায় যদি দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির না করে, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত এই ধারায় উক্ত মামলার কার্যক্রম বন্ধ রাখতে পারে। একটা জিয়ার মামলায় ধরেন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য রাষ্ট্রপক্ষ সাক্ষী আর আনে না, পুলিশ আনতে পারে না, তো কোনো সাক্ষী শুরু হয় নাই, সেই ক্ষেত্রেই আপনার 249 ধারায় মামলার কার্যক্রম কি রাখতে পারে? বন্ধ রেখে। স্থগিত বলা যাবে না। লিখিত পরীক্ষার ক্ষেত্রে স্থগিত বলতে পারেন, কিন্তু যে জায়গায় স্থগিত আছে বন্ধ আছে, প্রাধান্য পাবে কোনটা? বন্ধ। বন্ধ করে আসামি দেবে কি বলেন? মুক্তি। পরবর্তীতে যদি কোনো সময় ওই আসামি ওই সাক্ষীরা আসে বা সংক্ষুব্ধ পক্ষ যদি মনে করে যে মামলার কার্যক্রম শুরু হওয়া দরকার, তাহলে তার প্রতিকার হলো তিনটা। কয়টা? তিনটা। কি কি দেখেন, 249 ধারায় একই মামলা পুনর্জীবিত করার আবেদন করা যায়। ওই মুখ বন্ধ করেও 249, পুনর্জীবিত করবে কততে? 249। বা উচ্চ আদালতে কি করা যায়? রিভিশন করা যায়, বা একই বিষয়ে নতুন মামলা করা যায়। তাহলে 249 ধারায় যদি কোনো মামলার কার্যক্রম গ্রহণ করা হয়, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কয়টা? তিনটা। পুনর্জীবিত করে আবেদন করতে পারে, রিভিশন করতে পারে, আর কে? একই বিষয়ে নতুন মামলা দায়ের করা যায়। এখন একটা জিনিস এখানে খেয়াল করেন, যখন কোন মামলার চার্জ গঠন করার পরে সাক্ষী একবারে শুরুই হয় নাই, সেই ক্ষেত্রেই 249 প্রযোজ্য। কিন্তু যদি একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়ে যায়, আর একজন আসতেছে না, সময় নিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু 249 প্রযোজ্য না। 249 প্রযোজ্য কখন? যখন কেউই এখন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ হয় নাই, সেই ক্ষেত্রেই 249। কোন ধরনের মামলায়? জিআর মামলায়। হ্যাঁ, মানে শেয়ার মামলা ব্যতীত যে কোনো মামলা। মামলার কার্যক্রম কি করবে? বন্ধ করবে। আসামিরে কি দিবে? মুক্তি দিবে। সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি?
পুনর্জীবিত করার আবেদন অথবা রিভিশন অথবা কি নতুন মামলা করা। ডান সাইডে দেখেন দায়রা আদালতের এরকম কোন বিধান নাই। আমরা আজকের সর্বশেষ ধারাটা দেখি। দেখেন সর্বশেষ ধারা মিথ্যা, তুচ্ছ ও বিরক্তিকর অভিযোগ, খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা। মিথ্যা, তুচ্ছ ও বিরক্তিকর অভিযোগ। আমি একটু সংক্ষেপে বলি, আমার কথা শুনেন তাহলে বুঝতে সুবিধা হবে। একটা মামলা দায়ের করে হচ্ছে, যদি সিআর মামলা হয় নালিশকারী, যদি জিআর মামলা হয় তাহলে ইনফরমেন্ট অথবা সংবাদদাতা। ধরেন জিআর সিআর যে মামলাই হোক না কেন, যখন বাদী পক্ষ কোনো মামলা দায়ের করে, মামলায় আদালত যদি আসামির অব্যাহতি দেয় অথবা খালাস দেয়, অব্যাহতি দেয় অথবা কি খালাস দেয়, অব্যাহতি অথবা খালাস দেওয়া মানে হলো যে বাদী পক্ষ যে মামলাটা করছে এই মামলাটা কি হয় মিথ্যা, হয় তুচ্ছ অথবা কি হয়রানিকর, অপর পক্ষরে হয়রানি করার জন্য এই মামলাটা করেছে, অথবা এতই তুচ্ছ বিষয় যে এই মামলা নিয়ে মামলা করা উচিত হয় নাই, এই বিষয় নিয়ে মামলা করা উচিত হয় নাই। তাহলে যদি কোনো মামলায় আসামি অব্যাহতি পায়, অব্যাহতি অথবা খালাস পায়, তখন ম্যাজিস্ট্রেট আদালত, কোন আদালত? ম্যাজিস্ট্রেট আদালত ওই বাদীরে, দ্যাট মিনস কমপ্লেইনেন্ট অর ইনফরমেন্ট, সিআর মামলা হইলে নালিশকারী, জিআর মামলা হইলে কে সংবাদদাতা, তারে বলা হবে যে আসামির তো খালাস দিয়ে দিলাম, আসামির তো অব্যাহতি দিয়ে দিলাম, তার মানে তুমি মিথ্যা মামলা করছো, তো তুমি কেন 1000 টাকা ক্ষতিপূরণ দিবা না, এই মর্মে কারণ দর্শাও। কত টাকা? তুমি কেন 1000 টাকা ক্ষতিপূরণ দিবা না, এই মর্মে কি কারণ দর্শাও। যদি সে কারণ দর্শাতে কি ব্যর্থ হয়, তাহলে তাকে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিবে যে তুমি 1000 টাকা ক্ষতিপূরণ দিবা। কত টাকা? 1000 টাকা। যদি এই আদালতটা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত হয়, কোন শ্রেণীর? তৃতীয় শ্রেণীর, উনি ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে 500 টাকা। তাহলে এটা বলা যায় যে তৃতীয় শ্রেণী ছাড়া আর সবাই দিতে পারে কত? 1000 টাকা। শুধু তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিতে পারে কত? 500 টাকা। বুঝেন কিনা? তাহলে এই ক্ষতিপূরণটা কখন দিবে? যদি বাদী মামলা করে মামলার প্রেক্ষিতে আসামি কি পায়? খালাস অথবা কি অব্যাহতি। তারে কি সরাসরি ক্ষতিপূরণের নির্দেশ দিবে না, আগে কি বলবে? কারণ দর্শাইতে। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে কত টাকা? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি হয় 500 টাকা, আর অন্য কোনো ম্যাজিস্ট্রেট হলে, একটু বুঝতেন, এই ক্ষতিপূরণটা কে দিবে? বাদী দিবে। কাকে? আসামিকে। বাদী দিবে কাকে? আসামিকে। বুঝেছেন? এখন শুনেন যে ক্ষতিপূরণ বা কম্পেনসেশন এটা রাষ্ট্র নেয় না, এটা যে দেয়, যে পক্ষ দেয় পায় হচ্ছে অপর পক্ষ। যদি ফাইন হতো, ফাইন, জরিমানা বা অর্থদণ্ড, তাহলে সেটা পেত কে? রাষ্ট্র। তাহলে এখানে শুনেন, তাহলে বাদী যদি 1000 টাকা ক্ষতিপূরণ দেয়, এই জায়গায় পাবে হচ্ছে কে? আসামি। এখন শুনেন, যদি সে এই 500 টাকা হোক বা 1000 টাকা হোক, যদি সে দিতে ব্যর্থ হয়, কি হয়? ব্যর্থ হয়, আদালত তারে বললো যে তুমি 500 টাকা দাও, বাট সে দিতে ব্যর্থ হয়েছে, তাহলে তার কারাদণ্ড হতে পারে 30 দিনের বিনাশ্রম। কি বলেন? 30 দিনের কি বিনাশ্রম। তাহলে 500 টাকা হোক বা 1000 টাকা হোক, যদি দিতে ব্যর্থ হয়, কারাদণ্ড হবে কতদিন? 30 দিন বিনাশ্রম। এই পর্যন্ত বুঝতেন? এই ক্ষতিপূরণের সাথে সাথে ইন এডিশন টু, মানে ধরেন আদালত মাসুদরে বললো যে মাসুদ তুমি মিথ্যা তুচ্ছ মামলা করছো, তুমি 1000 টাকা ক্ষতিপূরণ দিবা। এই ক্ষতিপূরণের সাথে সাথে মাসুদরে আরো নির্দেশ দিতে পারে যে তুমি জরিমানা দিবা 3000 টাকা। জরিমানা দিবা কত? 3000 টাকা, অথবা 6 মাসের কারাদণ্ড ভোগ করবা। বুঝছেন? মানে মাসুদ 1000 টাকা ক্ষতিপূরণ তো দিবেই, এর সাথে সাথে মাসুদকে বলতে পারে তুমি আরো কত টাকা দিবা? 3000 টাকা জরিমানা, অথবা এই 3000 টাকা যদি না দিতে চাও তাহলে খাটবা কতদিন? 6 মাস। এটা ক্ষতিপূরণের কি হিসেবে? অতিরিক্ত হিসেবে। বুঝতে পারছেন? এটা জরিমানা। হ্যাঁ, হুম, 6 মাস। সবাই মনোযোগ দিয়ে শুনুন। এই আরিফ সাহেব, দোহাই লাগে, একটু
একটু শোনেন, এত মাতিয়ে দেন না, থাকেন, শোনেন। তাহলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে 1000, যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় কত, 500। শুনেন, এর অতিরিক্ত হিসেবে জরিমানা কত, 3000। জরিমানা 3000 যদি না দেয়, কারাদণ্ড কত। এখন শুনেন যে কথা, এই 3000 টাকা যে কোনো ম্যাজিস্ট্রেট, সে প্রথম হোক দ্বিতীয় হোক আর কি তৃতীয় হোক, 3000 টাকা জরিমানা যে কোনো ম্যাজিস্ট্রেট দিতে পারে। বুঝেছেন? তাহলে 1000 টাকা ক্ষতিপূরণের সাথে সাথে আদালত যদি ইচ্ছা করে কত টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে, 3000। আর 1000 টাকা ক্ষতিপূরণ যদি সে না দিতে পারে, কারাদণ্ড কত, 30 দিন বিনাশ্রম। আর 3000 টাকা যদি না দেয় তাহলে কত, 6 মাস। বুঝছেন? আচ্ছা একটু পড়ি, তারপরে আরো বিস্তারিত ব্যাখ্যা দেবো। দেখেন আরো অনেক কথা আছে। 250 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত কোন মামলায় কোন অভিযুক্তকে আন্ডারলাইন করেন অব্যাহতি বা খালাস দিলে, অব্যাহতি বা কি খালাস দিলে আদালত যদি মনে করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ছিল মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, তাহলে যে ব্যক্তি উক্ত মামলা দায়ের করেছিলেন, আন্ডারলাইন করবেন, তাকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে অনধিক 1000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে। কত টাকা? অনধিক কত, 1000। অনধিক 1000 মানে 1 থেকে 1000। কত, 1 থেকে 1000। তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে অনধিক কত, 500 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। উক্ত ক্ষতিপূরণ অনাদায়ে গোল দিবেন, অনধিক কত, 30 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন, এছাড়া ক্ষতিপূরণের গোল দিবেন অতিরিক্ত হিসেবে, অতিরিক্ত মানে হলো ইন এডিশন টু, অতিরিক্ত হিসেবে 6 মাসের কারাদণ্ড বা অনধিক 3000 টাকা জরিমানা প্রদানের, 3000 টাকা জরিমানা প্রদানের আদেশ দিতে পারে। তাহলে যদি সে ওই 1 মাস 1000 টাকা ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে কি দিতে পারে, 3000 টাকা জরিমানা অথবা কত দিনের কারাদণ্ড, 6 মাসের কারাদণ্ড। এখন যদি আপনি বলেন যে স্যার এই 6 মাসের কারাদণ্ড সশ্রম নাকি বিনাশ্রম, এটা অফ আইদার ডেসক্রিপশন, দ্যাট মিনস এটা সশ্রম হতে পারে, এটা বিনাশ্রম হতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, অনেকে প্রশ্ন করেন যে স্যার তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও কি 3000 দিতে পারবে? হ্যাঁ পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হলো যে একটু গভীরের প্রশ্ন, আপনাদের মাথায় মুহূর্তে আসতেছে না, আমি করে দিই। সেটা হলো যে নর্মালি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট জরিমানা করতে পারে 2000, মনে আছে কিনা 32 ধারায়, যে 2 বছর 2000, 2 বছরে কত 2000, 32 ধারায়। কিন্তু এই জায়গায় ওনার 3000 দেওয়ারও কি আছে, এখতিয়ার আছে, কারণ এটা একটা কি ক্ষেত্র, বিশেষ ক্ষমতা। বুঝতে পারছেন? আচ্ছা এখন, আচ্ছা একজন লিখছেন স্যার 4:45 নামাজ, আমরা জায়গায় নামাজ পড়বো তো একবারে ক্লাস শেষ করে জামাতে নামাজ পড়ে ক্লাস শেষ, এজন্য আমরা আমাদের জামাতটা একটু পরে দেখেন। তো এখন দেখেন যে কথাটা বলা হয়নি সেটা একটু পড়ি, দেখেন যে দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত যে কোনো ক্ষতিপূরণ আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে ক্ষতিপূরণেরই আদেশ দেখ না কেন, কি বলেন, আপিল করা যাবে। তবে অন্য কোন ম্যাজিস্ট্রেট, যেমন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 100 টাকার বেশি ক্ষতিপূরণের আদেশ দিলেই কেবল আপিল করা যাবে। ক্ষতিপূরণ সর্বোচ্চ দেওয়া যায় কত, 1000 না, 1000। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 100 টাকা পর্যন্ত আদেশ দেয় ক্ষতিপূরণের, আপিল করা যাবে না, উনি 101 টাকা দিলে আপিল করা যাবে। কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 10 টাকাও দেয়, আপিল করা যাবে। বুঝেছেন? দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে কোনো ক্ষতিপূরণের আদেশ দিলেই কি করা যাবে, আপিল করা যাবে। কিন্তু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত টাকা, 100 টাকার বেশি দিলেই আপিল করা যাবে। বুঝতেন রুবেল? আচ্ছা, যেহেতু আপিল করা যাবে না, তার মানে হচ্ছে রিভিশন 100 টাকার কম না, 100 টাকা দিলেও আপিল করা যাবে না। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 100 টাকা দিলেও আপিল করা যাবে না, ওনার দিতে হবে কত, 100 টাকার বেশি। ধন্যবাদ। এরপরে দেখেন, এই এই কথাগুলো আপনাদের আগের শীটে ছিল না, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন
একটা গুরুত্বপূর্ণ কথা যে আপিল যোগ্য মামলায় ক্ষতিপূরণের আদেশ দেওয়া হলে, মানে ওই মামলাটা যদি আপিল যোগ্য হয়, ক্ষতিপূরণের আদেশ দেওয়া হলে আপিলের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বা আপিল দায়ের করা হলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায় যোগ্য হবে না। মানে যে মামলায় ক্ষতিপূরণের আদেশ দিছে ওই মামলাটা যদি আপিল যোগ্য হয়, তাহলে যতদিন পর্যন্ত আপিল শেষ না হচ্ছে বা যতদিন পর্যন্ত আপিল কি নিষ্পত্তি না হচ্ছে ততদিন পর্যন্ত বাদীর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা যাবে না। বুঝছেন? অপরদিকে আপিল অযোগ্য মামলায় আপিল অযোগ্য মামলায় আদেশের তারিখ হতে 1 মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত ক্ষতিপূরণ আদায়যোগ্য হবে না। অর্থাৎ যদি ওই মামলাটা আপিল অযোগ্য হয়, ক্ষতিপূরণের আদেশ দিছে, ক্ষতিপূরণ আদায় করা যাবে কতদিন পরে? 1 মাস পরে। কিন্তু আপিল যোগ্য মামলায় কখন? আপিলের মেয়াদ শেষে, অথবা যদি আপিল দায়ের করা হয়ে থাকে আপিল নিষ্পত্তি হওয়ার পরে। আর আপিল অযোগ্য মামলায় কতদিন? 1 মাস পরে। এই ছিল আমাদের ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। তো আমি আরো একবার আলোচনা করব, যা যা পড়লাম সংক্ষেপে একবার আলোচনা করলে আপনাদের মাথায় ঢুকে যাবে। এবং এই এক পেজ সমান সমান আমরা আগামী দিন আইন পাঠের মিলাবো, দেখবেন যে এক পেজ সমান সমান আইন পাঠের প্রায় 30-40 পেজ। ঠিক আছে? তো আপনি যদি এই পেজটা মনে রাখতে পারেন, এটা আপনার লিখিতর জন্য গুরুত্বপূর্ণ, প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, ভাইবার জন্য গুরুত্বপূর্ণ, সর্বোপরি যখন আপনি প্র্যাকটিস করবেন এগুলো তো আপনার লাগবেই। তো সবাই একটু হাতে নেন, কাগজটা একটু হাতে নেন, আর 2-1 মিনিট লাগবে। হ্যাঁ দিব 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 ভাই। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 241 থেকে 250, দায়রা আদালতের কত? 265 ক থেকে 265 ছ। ম্যাজিস্ট্রেট আদালতের অধ্যায় কত? 20। দায়রা আদালতের কত? 23। 241 ধারায় বলছে 241 ক থেকে 50 অনুসরণ করবে। 265 কতে বলছে দায়রা আদালতে মামলা পরিচালনা করবে পিপি, রাষ্ট্রপক্ষে। 265 খতে বলছে সবার আগে বক্তব্য শুরু করবে কে? পিপি। ম্যাজিস্ট্রেট অব্যাহতি দিচ্ছে 241 কতে আসামির কোনো বক্তব্য শোনা হবে, কিন্তু আসামির কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়া হবে না। দায়রা আদালত অব্যাহতি দিচ্ছে 265 কত? গ। ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠন করতেছে 242, দায়রা আদালত করতেছে কত? 265 ঘ। ম্যাজিস্ট্রেট আদালত চার্জ গঠনের সময় দোষ স্বীকার, কনভিকশন অফ প্লি অফ গিলটি 243, দোষ স্বীকারে দণ্ড দিতে বাধ্য না, দিলে দিতে পারে। দায়রা আদালত 265 কত? উমা। ম্যাজিস্ট্রেট আদালতে সাক্ষ্য গ্রহণ টন সব কিছু করতেছে 200 কততে? 44। দায়রা আদালত সাক্ষীদের সমন দিচ্ছে 265 চ। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতেছে 265 ছ। ম্যাজিস্ট্রেট আদালত দণ্ড অথবা খালাস দিচ্ছে 245। দায়রা আদালত খালাস দিচ্ছে 265 জ। যদি আসামিরে শোনা লাগে তারে শোনার সুযোগ দিবে 265 জ। যুক্তিতর্ক 265 ইও, এবং খালাস বা দণ্ড 265 ত। তাহলে দায়রা আদালতে দণ্ড খালাস আছে 2 জায়গা, 265 জ আর ট, জট। আর ইংরেজিতে বলে এইচ আর কে, এইচ আর কে। আচ্ছা, আর দায়রা আদালতে পূর্ববর্তী দণ্ড সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করবে 265 কততে? ছ। নালিশকারীর অনুপস্থিতি, সিআর মামলায় নালিশকারী না আসলে যে মামলা সমন মামলা খালাস দেয় আসামিরে 247, দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। 248 দ্বারা সিআর মামলা প্রত্যাহার করলে চার্জ গঠনের আগে হোক বা পরে হোক খালাস কততে? 248। আর দায়রা আদালত বা ম্যাজিস্ট্রেট আদালতে পিপি চার্জ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে আসামি পাবে অব্যাহতি, চার্জ গঠনের পরে করলে পাবে খালাস। 249 ধারায় বললো সিআর মামলা ব্যতীত অন্য কোনো মামলায় সাক্ষ্য গ্রহণ না করা হলে, সাক্ষ্য হাজির না করা হলে মামলার কার্যক্রম বন্ধ করে আসামিকে কি দিতে পারে? মুক্তি দিতে পারে। আর প্রতিকার হলো 3টা: রিভিশন, পুনর্জীবিত করার আবেদন, নতুন মামলা দায়ের। এবং সর্বশেষে মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে দণ্ড দিতে পারে। মানে দণ্ড বলতে বোঝাচ্ছে ক্ষতিপূরণের আদেশ দিবে বাদীরে, ক্ষতিপূরণ না দিলে সে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড। ক্ষতিপূরণ তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে 500 টাকা, অন্য কেউ 1000। এর সাথে সাথে 6 মাসের কারাদণ্ড বা 3000 টাকা জরিমানা। আর যদি ক্ষতিপূরণ প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট 100 টাকার বেশি দেয় আপিল করা যাবে, দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যা দেয় আপিল করা যাবে। আর এই ক্ষতিপূরণ যদি আপিল যোগ্য মামলা হয়
আপিলের সময় শেষ না হলে, আপিল নিষ্পত্তি না হলে ক্ষতিপূরণ আদায় করা যাবে না। আর আপিল অযোগ্য মামলা হলে 1 মাস পরেই আদায় করা যাবে। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। যাবেন না, পরীক্ষা আছে, ক্লাস টেস্ট। এবং আমার কিছু কথাটা হচ্ছে যে আপনাদের যে ফর্ম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি শুরু হয়েছে, এক। দ্বিতীয়ত যে আপনারা যারা নতুন এসেছেন বা যারা পুরাতন এসেছেন তারা দ্রুত আপনাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। আমি আমার গ্রুপে একবার বলছি যে যারা একেবারেই নিউ কামার তাদের জন্য কোর্স ফি হচ্ছে 10,000 টাকা, আর যারা সেকেন্ড টাইম, আগে একবার করছেন বা এই জায়গায় সেকেন্ড টাইম, তাদের জন্য হচ্ছে 8,000 টাকা। এবং আপনারা ভর্তি হয়ে যাবেন। প্লাস যদি কারো সমস্যা থাকে আমার সাথে পার্সোনালি কথা বলবেন, কিন্তু আপনাদের দায়িত্ব হচ্ছে কি বলেন, ভর্তি হওয়া। কারণ এই যে দেখেন আমার কি কষ্ট করে আপনাদের ক্লাস নিচ্ছি, পেপার দিচ্ছি, এগুলারে যথাযথ মূল্যায়ন করবেন। টিচাররে মূল্যায়ন করলে সামনে ভালো ফল পাবেন। আর যদি মনে করেন যে না, ওনারে কি টাকা পয়সা দেবো, বার কাউন্সিলে লাইন গার্ড করবানি, তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার ন্যায্য প্রাপ্যটুকু আমারে পরিশোধ করবেন। যার বকেয়া আছে সেও পরিশোধ করবেন। ধন্যবাদ। এখন আপনাদের ক্লাস অনুষ্ঠিত হবে।